আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের। আজ শুরুতেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি। তারপরে এই ইউনুস আর এই ডাস্টবিন, এরা সম্মিলিতভাবে রাষ্ট্রটাকে ওদের মানে বাপের তালুক মনে করছিল এবং সেইভাবে তারা চালিয়েছে এবং সেই জন্যই আমাদের রাষ্ট্রের এত অধপতন হয়েছে। আসিফ নজরুল ছবি এবং কথাগুলো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, কথা বলছেন আমাদের বাংলাদেশের একজন অন্যতম টকশো সেলিব্রিটি এবং সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র জনাব সাংবাদিক আনিস আলমগীর, যাকে অনেকে নেহিরে আলমগীর হিসেবেও চিনে থাকেন। তো এই নেহিরে আলমগীরের একটা অনেক বড় যোগ্যতা হচ্ছেন তিনি ইরাক যুদ্ধ কাভার করা একজন সাংবাদিক। পৃথিবীর ইতিহাসে কয়েকজন সাংবাদিকের এই বিরল অভিজ্ঞতা রয়েছে, তার মধ্যে হচ্ছে যে এই আনিস আলমগীর অন্যতম, যিনি ইরাক যুদ্ধ কাভার করার মতো অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছে। তো আমরা জানি যে চলচ্চিত্রে অস্কার নামক একটা পুরস্কার রয়েছে, তো ঠিক তেমনি সাংবাদিকতায় যদি এরকম একটা পুরস্কার থাকতো তাহলে আনিস আলমগীর নিঃসন্দেহে শুরুতেই সেই পুরস্কারটি গ্রহণ করত। তো যাই হোক, এখন সেই প্রসঙ্গটি আলাদা বিষয়। এখন এই ভিডিও নিয়ে কথা বলি। আনিস আলমগীর এখানে যেখানে বলছেন যে আসিফ নজরুল, প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং তার প্রেস সেক্রেটারি, তাকে কিন্তু তিনি বরাবরই হচ্ছে যে ডাস্টবিন বলে কিন্তু অভিহিত করেন। তো যদিও এই যাকে ডাস্টবিন বলছেন তিনিও একজন সাংবাদিক এবং ইনি নিজেও একজন সাংবাদিক। একজন সাংবাদিক হিসেবে তার আরেক সহকর্মীকে তিনি বরাবরই একটা টিভি টকশো প্ল্যাটফর্মে কিন্তু ডাস্টবিন বলে তাকে কিন্তু অভিহিত করেন। তো এটি আসলে একজন সাংবাদিক আসলে আদৌ পারেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। তো যাই হোক, সেটা তিনি পারেন, কারণ তিনি ইরাক যুদ্ধ কাভার করেছেন। তো এখন তিনি যেই গুরুতর যেই দুটো অভিযোগ করেছেন, একটা হচ্ছে যে এই যে আপনার এই তিনজনের কথা উল্লেখ করে, তো এরা দেশটাকে পাপের তালুক মনে করেছেন এবং এদের কারণে দেশটা রসাতলে চলে গেছে। তো হয়তো আমি গত 11 বছরের কথা যদি ধরে রাখি, তো এই সময় হয়তো এই ডাস্টবিন এই যে নেহেরে আলমগীর, ইনি হয়তো গর্তে লুকিয়েছিলেন বা ঘুমিয়েছিলেন, যার যার কারণে হয়তো অনেক কিছু ঘটনা তার স্মরণে নেই। তিনি এই যে দেশটাকে রসাতলে যাওয়ার কথা বলছেন বা বাপের তালুক মনে করছেন, 2015 থেকে যদি আমি শুরু করি যে শেখ হাসিনার শাসন আমলের, তাহলে সে সময়ে 2015 সালে একটা বিনা ভোটে নির্বাচনের মাধ্যমে, অর্থাৎ 153টা সিট যেটা হচ্ছে যে আনকনটেস্টেড ছিল এবং বিনা ভোটে কিন্তু সরকার গঠিত হলো, যে ঘটনাটাকে সারা বিশ্বে কিন্তু একটা ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সেই সরকারটা। তার ধারাবাহিকতায় 2018 সালের নির্বাচনও, যেটা মিডনাইট ইলেকশন নামে কিন্তু খুবই সুপরিচিত ওয়ার্ল্ড ওয়াইড, এবং সেই ঘটনার পরেও কিন্তু সরকার আরও ব্যাপকভাবে সমালোচিত হতে থাকলো। দেন 2024-এ এসে সেম কাদায় আমি দামি নির্বাচন, একটা সাজানো পাতানো নির্বাচনের মাধ্যমে পুনরায় সরকার গঠন করলো। তো এই ঘটনার প্রেক্ষিতেও কিন্তু ইউনাইটেড নেশনস বলেন বা বিশ্বের তাবৎ যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আছে সব দেশ থেকে কিন্তু একটা নিন্দা এসেছিল বা সমালোচনা কিন্তু হয়েছে। তারপরেও কিন্তু সরকার সেগুলোকে কোনো ধরনের কর্ণপাত করেনি, পাত্তা দেয়নি। তারা কিন্তু তাদের মতো করে শেখ হাসিনা দেশটাকে কিন্তু চালিয়েছে, এটি বাস্তবতা। এখন প্রশ্ন হলো, এত কিছু করার পরেও সরকার প্রধান এই যে ভুয়া নির্বাচন করেও তারা কিন্তু হচ্ছে ক্ষমতায় ছিলেন এবং বড় বড় কথা বলে কিন্তু তারা ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু এই দেশটার কিন্তু অধঃপতন ঘটেনি। তো আনিস আলমগীর হয়তো তখন অজ্ঞান ছিলেন বা কোমায় ছিলেন, যার কারণে হয়তো তার কাছে তিনি বিষয়গুলো হয়তো জানতেন না। তার পরবর্তীতে ইউনিয়ন সরকার আমলে অনেক অপকর্ম হয়েছে, এখন হয়তো সেই অপকর্মগুলোকে তিনি হয়তো মনে করছেন যে হ্যাঁ, এতেই দেশের অধঃপতন। তো এটি একটা বিষয়। আরও অনেকগুলো বিষয় রয়েছে, যেমন ধরেন একটা দেশের প্রধান বিচারপতিকে খুব কৃত্রিমভাবে তাকে ক্যান্সারের রোগী বানিয়ে একবারে দেশ থেকে নির্বাসনে পাঠিয়ে দেওয়ার মতো ঘটনা, যেটা দেশ তো বটেই, ইন্টারন্যাশনালি কিন্তু ব্যাপকভাবে একটা আলোচিত বিষয়ে দাঁড়িয়েছিল, তাতেও কিন্তু দেশটা রসাতলে যায়নি। সেই সময়ও দেশটা রসাতলে যায়নি, খুব স্মুথলি দেশটা চলেছে, তার আত্মসম্মান নিয়ে দাঁড়িয়েছিল বিশ্বের বুকে। তো অথচ ইউনূসের আমলে কিন্তু দেশটা রসাতলে চলে গেছে। তো শেখ হাসিনাকে আমরা দেখেছি, তিনি নিজেই বলতেন যে এ দেশটা আমার বাপের, এই দেশটা আমার বাপের। তো শেখ হাসিনা দেশটাকে তার বাপের তালুক, কিন্তু তারপরেও মানে শেখ হাসিনা তার দেশটাকে তার বাপের তালুক মনে করেনি। কিন্তু এরা এসে কি এমন কাজ করলো যে আনিস আলমগীরের মনে হয়েছে যে তারা মনে করেছে যে দেশটা তাদের বাপের তালুক।
তো এই যে সাংবাদিকতা, এই যে সাংবাদিক, এছাড়া গুম খুম তো অনেক কিছু আছে। বিরোধী দলকে কিভাবে নিপীড়ন নির্যাতন করেছে, বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে কিন্তু তারা এমনভাবে নির্যাতন করেছে, হত্যা করেছে অসংখ্য নেতাকর্মীকে, যে তারা নিজের বাড়িতে পর্যন্ত থাকতে পারেনি। এই রকমের অসংখ্য ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও কিন্তু দেশ অধপতনে চলে যায়নি, কিন্তু ইউনূসের আমলে দেশ অধপতনে চলে গেছে। তো যাই হোক, এই ধরনের সাংবাদিকতা যদি থাকে বাংলাদেশে, তাহলে হয়তো আমরা সেই ছোটবেলা থেকেই করে আসলাম যে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। হয়তো আজ থেকে 100 বছর পরেও সেই একই কাহিনী আমরা শুনতে থাকবো যে হয়তো বাংলাদেশ উন্নয়নশীল দেশ। কারণ যে দেশে এই ধরনের বুদ্ধিজীবী, এই ধরনের সাংবাদিকরা বুদ্ধিজীবী সাজে, সেই দেশ থেকে আসলে এর চাইতে ভালো কিছু হওয়ার আসলে সুযোগ আসলে আদৌ থাকে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। তো বাংলাদেশে এখন যেটা হয় সেটা হচ্ছে, মাফ করবেন, সেটা হচ্ছে যে এখানে বুদ্ধিজীবীদের মধ্যে যেই একটা দলীয় সংকীর্ণমনা দৃষ্টিভঙ্গি, এই দলীয় সংকীর্ণমনা দৃষ্টিভঙ্গি দেশটাকে কিন্তু একটা বিভাজনের পথে নিয়ে গেছে, এবং এই দেশটাকে টোটালি এমনভাবে ডিভাইডেড করেছে যে দুইটা পক্ষ এখানে কিন্তু সরাসরি মুখোমুখি অবস্থানে রয়েছে, এবং এই মুখোমুখি অবস্থানের বলি কিন্তু এদেশের সাধারণ মানুষ। এদেশের কিন্তু উচ্চবিত্ত বা হায়ার সোসাইটি কিন্তু এটার বলি না, এর বলি আপনার আমার মতো যারা খুবই সাধারণ মানুষ, যারা খেটে খাই, দিন এনে দিন খাই, এনারাই কিন্তু সরাসরি অ্যাফেক্টেড। তো এইসব বুদ্ধিজীবী একটা দেশের জন্য অভিশাপ না আশীর্বাদ, সেটি হয়তো বিচার বিশ্লেষণ করার নিশ্চয় দাবি রাখে। তবে আমার মতে এই ধরনের বুদ্ধিজীবী নিঃসন্দেহে একটা দেশের জন্য অভিশাপ তুল্য। তো এই ধরনের বুদ্ধিজীবী মুক্ত বাংলাদেশ হতে পারলেই দেশটা আরও সুন্দর হবে এবং সমৃদ্ধ হবে, তাতে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ।